নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ নিয়ে, যেখানে আগামী 20 তারিখে কিন্তু সেমিফাইনাল 2 ম্যাচ রয়েছে। যেই ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চলেছে কলকাতা থেকে দুটি দল। সেখানে ইস্টবেঙ্গল, তারা যেরকম দুর্দান্ত ডার্বি ম্যাচ জিতে তারা কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেছে, সেরকম ডায়মন্ড হারবার কিন্তু অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের মতন দলকে হারিয়ে দিয়ে তারাও কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। তো সেই সেমিফাইনালে ইস্টবেঙ্গল দলে কি আমরা চেঞ্জেস দেখতে পেতে পারি, বেস্ট প্লেয়িং 11 কীরকম হতে পারে, শক্তি দুর্বলতা দুটো দলের কোথায়, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা ডিপলি আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সেমিফাইনাল ম্যাচ মানেই কিন্তু একটা খুব ভালো সুযোগ রয়েছে, জিতবো, জিতে ফাইনাল খেলবো, ফাইনালের টিকিটটাকে পাকা করব। তো সেই কাজ করতে চাইবে কিন্তু দুজন সেরা কোচ, কারণ যেভাবে অস্কার দায়িত্ব নেবার পর ইস্টবেঙ্গলকে বেশ অনেকটা পাল্টে দিয়েছে, সেটা প্রশংসা করতেই হয়। এবং ডায়মন্ড হারবার দায়িত্ব নেওয়ার পর কিবু ভিকুনা কিন্তু ডায়মন্ড হারবারকে পুরো নতুন করে তৈরি করেছে, এবং এই অল্প সময়ে যেভাবে ডায়মন্ড হারবার সাকসেস পেয়েছে, প্রথমবারের জন্য ডুরান্ড কাপে এসে তারা যেভাবে সেমিফাইনালে উঠেছে, সত্যি প্রশংসা করতে হয়। খুবই ভালো কিন্তু তারা পারফরমেন্স করেছে। তো দুটো দলেরই শক্তি তো অনেক কিছু রয়েছে, দুর্বলতার জায়গাও কিন্তু বেশ কিছু রয়েছে। তো সেই সমস্ত দিকগুলো তো রয়েছে। তার আগে বলে রাখা ভালো, এই ম্যাচের কিন্তু অনলাইন অফলাইন টিকিট রয়েছে, সেগুলো তোমরা যাও সময় মতন গিয়ে টিকিট কালেক্ট করে নাও, কারণ হাতে সময় খুব কম। এই কম সময় কিন্তু তোমরা চলে যাও, গিয়ে টিকিট কালেক্ট করে প্রিয় দলকে সাপোর্ট করো, কারণ বলছি যেটা বারবারই, ফাইনালে যাওয়ার হাতছানি রয়েছে। এবং ইস্টবেঙ্গল এই বছরে যেই রকমভাবে সিজন শুরু করেছে, এই ডুরান্ড কাপে তারা যেরকমভাবে পারফরমেন্স করছে, ঠিক চ্যাম্পিয়ন টিমের মতন দেখতে লাগছে। একটা চ্যাম্পিয়ন দল চায় প্রত্যেকটা ম্যাচ জিতে পুরো সিজন ডমিনেট করার। তো ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ডুরান্ড কাপে কিন্তু আনবিটেন রয়েছে। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, 3টে ম্যাচ জিতেছে, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে, কোয়ার্টার ফাইনালও জিতেছে। কিন্তু যদি আমরা তাকাই শিলং, নর্থ ইস্ট কিংবা যদি ডায়মন্ড হারবারের দিকে তাকাই, তারা কিন্তু মাঝখানে কিছু ম্যাচে ড্র করেছে, শিলং তো আবার একটা ম্যাচ হেরেও ছিল। সেই জায়গায় আমি কিন্তু ইস্টবেঙ্গলকে কিছুটা হলেও এই জায়গা থেকে এগিয়ে রাখছি, যে তারা যে পারফরমেন্সটা তুলে ধরেছে এবং ম্যাচ বাই ম্যাচ কিন্তু তারা দারুণ খেলেছে। তারা যদি গ্রুপে অত ভালো পারফরমেন্স করেছে, পরবর্তী সময় ডার্বি ম্যাচ বড় দলের বিরুদ্ধে খেলা, সেখানেও কিন্তু তারা একদম সুন্দর ফুটবলটা খেলেছে। তো সেই খেলাটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। এবার সবথেকে বড় প্রশ্ন, মোহাম্মদ রাশিদ প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার এই ম্যাচের জন্য কি অ্যাভেলেবেল রয়েছে, তাকে কি পাওয়া যাবে, সেই নিয়ে অনেকে জানতে চাইছিলে। দেখো, তাকে নিয়ে আসার চেষ্টা তো চলবে বলেই শোনা যাচ্ছে, এবং সে এসে গেলে ইস্টবেঙ্গল কিন্তু আরও বেশি শক্তিশালী দল হয়ে যাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং অনেকে জানতে চেয়েছিলে যে জয় গুপ্তাকে কি রেজিস্টার করানো হবে, সেই চিন্তাভাবনাও কিন্তু রয়েছে। তো জয় গুপ্তাকে নিয়েই কিন্তু আজকে আমরা বেস্ট প্লেয়িং 11 ইস্টবেঙ্গলের আলোচনা করব। তার আগে কিন্তু অবশ্যই একটু যদি আমরা ডায়মন্ড হারবারের দিকে তাকাই, তাদের দলেও কিন্তু বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার রয়েছে। গোলের তলায় মিরসাদ, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকে রাখা হচ্ছে। ডিফেন্স লাইনে মিকেল কোটাজার যথেষ্ট ভালো প্লেয়ার। এছাড়া যদি আমরা তাকাই, সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাদের দিয়ে কিন্তু অবশ্যই ডিফেন্স লাইন সাজাতে চাইবে। মাঝমাঠের সবথেকে সেরা প্লেয়ারটা ডায়মন্ড হারবারের জন্য আমি তো বলবো পল। যেভাবে সে মাঝমাঠ কন্ট্রোল করছে, সে দারুণ খেলছে। এবং অ্যাটাকিং লাইনে লুকার মতন প্লেয়ার রয়েছে, হলিচরণের মতন প্লেয়ার রয়েছে, জভি রয়েছে, স্যামুয়েল তো লাস্ট ম্যাচে জোড়া গোল পেয়েছে। তো ওভারঅল অ্যাটাকিং লাইনটাও খুবই ভালো, এবং তাদের ক্লেটন হয়তো কিছুটা ইনজিওর রয়েছে, কিন্তু সে সেমিফাইনাল ম্যাচে হয়তো খেলবে। তো ওভারঅল কিন্তু তাদের দল যথেষ্ট শক্তিশালী জায়গা রয়েছে। বা তাদের দলের দুর্বলতার জায়গা যদি বলি, প্রথম দুর্বলতার জায়গা হচ্ছে গোলকিপার, কারণ মিরসাদ ধারাবাহিকতাভাবে খেলতে পারে না, এবং মিরসাদ প্রচুর ভুল করে। আউটিংয়ে প্রচণ্ড ভুল হয়, তার সামনে বল যদি পড়ে যায় সেক্ষেত্রে ভুল করে, ফার্স্ট বার দিয়ে গোল খাওয়ার একটা প্রবণতা রয়েছে। তো গোলকিপার জায়গাটা কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবারের একটুখানি দুর্বল জায়গা আমার মনে হয়। এবং বিশেষত যে এই দুজন সাইড ব্যাক খেলে, তারা কিন্তু ডিফেন্সিভ ওয়ার্ক ঠিকঠাক করে, কিন্তু তারা অ্যাটাকে সেইভাবে সাহায্য
কারুকার্য করতে পারে না। আর ইস্টবেঙ্গলের কাছে যেরকম উইঙ্গাররা রয়েছে তারা অবশ্যই এই যে দুর্বল জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। মিকেল কোটাজারা কিছু ম্যাচে ভালো খেলছে, কিন্তু তার পাশে যখন বাদবাকি প্লেয়াররা যেখানে খেলছে তারা কিন্তু খুব একটা যে ধারাবাহিকভাবে যে একটা সাপোর্ট করতে পারছে সেখানে কিন্তু নয়। বেশিরভাগ সময় কিন্তু প্লেয়াররা সেখানে ভুল করছে। তো এই জায়গাটাও কিন্তু দুর্বলের জায়গা রয়েছে। তো তাদের ডিফেন্স কিন্তু যথেষ্ট দুর্বল। মাঝমাঠে পল নো ডাউট ভালো খেলছে, পলের খেলা খুবই ভালো লাগছে, কিন্তু পলের পাশে সাপুয়ের যে প্লেয়ারটা খেলবে সেই প্লেয়ারটা কিন্তু সেইভাবে ধারাবাহিকতা নেই। তো মাঝমাঠ যদি ইস্টবেঙ্গল কন্ট্রোল করতে পারে তো ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই এই ম্যাচ ডমিনেট করবে। ইস্টবেঙ্গলের শক্তিশালী দিক বললে আমি তো বলবো ইস্টবেঙ্গলের ডিফেন্স এখনও পর্যন্ত রক সলিড রয়েছে। এই পর্যন্ত ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল টোটাল 2টো গোল হজম করেছে। গ্রুপ স্টেজের ম্যাচে 3টে ম্যাচে 1টা গোল হজম এবং ডার্বি ম্যাচে 1টা গোল। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স সেটা বলাই যায়। সেখানে আনোয়ার আলী রয়েছে, কেভিন সিভিলে, লালচং নুঙ্গা, রায়না, রাকিব, প্রত্যেকটা প্লেয়ার ধারাবাহিকভাবে কিন্তু তারা ভালো খেলছে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের সবথেকে শক্তিশালী জায়গা এবং ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগের প্লেয়াররা কিন্তু গোলের মধ্যে রয়েছে, চান্স প্রচুর ক্রিয়েট করছে। সেখানে হামিদ সে কিন্তু গোল পেয়েছে, ডিমি বড় ম্যাচে গোল পেয়েছে। এছাড়া যদি আমরা বলি সল, বিপিন, মহেশ, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু গোলের মধ্যে রয়েছে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের শক্তির জায়গা রয়েছে। ইস্টবেঙ্গলের দুর্বল জায়গা বলতে আমার যেটা মনে হয় ইস্টবেঙ্গলের রাইট চ্যানেলটা তুলনামূলক দুর্বল, কিন্তু সেই জায়গাটাতেও কাটিয়ে দেওয়ার অপশান রয়েছে। সেখানে যদি একজন ভালো রাইট মিডফিল্ডারকে খেলিয়ে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে দুর্বলের জায়গা নেই। অন পেপার তো ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে থাকবে, কিন্তু বারবারই যেটা হয় অন পেপার খেলা হয় না, খেলা কিন্তু মাঠের মধ্যে 90 মিনিট হয়। 90 মিনিট যেই দলটা একদম মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে। তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্যও কিন্তু একটা টাফেস্ট ম্যাচ হতে চলেছে, কারণ ইস্টবেঙ্গল যদি ওভার কনফিডেন্স হয়ে যায় ডার্বি ম্যাচের পরে যেটা হয় সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে এবং ইস্টবেঙ্গলকে চেষ্টা করতে হবে ফাইনাল খেলার। তো সেক্ষেত্রে প্লেয়ারদের যেরকম একটুখানি বাঁচিয়ে খেলতে হবে, কারণ বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু যেটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেখানে কার্ড দেখেছে। হ্যাঁ, গ্রুপ স্টেজের কার্ড কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ক্যারি ফরওয়ার্ড হয় না, কিন্তু এই যে নকআউট ম্যাচগুলো কিন্তু পরবর্তী রাউন্ডে যায়। তো অলরেডি কিন্তু আমরা দেখেছি কোয়ার্টার ফাইনাল ম্যাচে সৌভিক, লাল, রাকিব, মিগুয়েল, সল এরা কিন্তু একটা করে ইয়েলো কার্ড দেখে রয়েছে। তো এই প্লেয়ারদের কিন্তু একটুখানি মাথা ঠান্ডা করে খেলতে হবে, কারণ কোনো প্লেয়ার যদি আরও একটা ইয়েলো কার্ড পেয়ে যায় সে কিন্তু ফাইনাল ম্যাচে পুরোপুরি বাদ পড়ে যাবে কার্ড সমস্যার কারণে। তো সেক্ষেত্রে কোচকেও হয়তো তাদের কিছুটা হলেও বাঁচিয়ে খেলাতে হবে। এবার অবশ্যই অ্যাটাকিং তো ফুটবল খেলতে হবে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স করে কিন্তু ম্যাচ বার করা সম্ভব নয়, গোল করতে হবে তবেই কিন্তু ম্যাচ বার করা যাবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একটা পরিকল্পনা করতে পারে, গোলের তলায় গিলকেই হয়তো শুরু করানো হবে, ডিফেন্স লাইনে আনোয়ার আলী, কেভিন সিভিলেকে একসাথে রেখে যদি জয়গুপ্তাকে রেজিস্টার করিয়ে নেয়, জয়গুপ্তাকে লেফট ব্যাক পজিশানে এবং রাইট ব্যাক পজিশানে কিন্তু সেখানে অবশ্যই ব্যবহার করার জায়গা রয়েছে প্রভাতকে। 4 ডিফেন্সে যাওয়া উচিত, মাঝ মাঠে অল ইন্ডিয়ান মিডফিল্ড করে দিলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সেখানে কিন্তু অবশ্যই জিকসান, মহেশ এবং সৌভিককে একসাথে রেখে আপফ্রন্টে বিপিন, এডমন্ডের সঙ্গে ডিমিকে শুরু করানোর একটা চিন্তাভাবনা থাকতে পারে, সেটা 4-3-3 ফরমেশানের জন্য। এবার কিন্তু ইস্টবেঙ্গল আরও একটা ফরমেশান ট্রাই করতে পারে 4-4-2। সেক্ষেত্রে যদি রাশিদ এসে যায়, রাশিদকে কিন্তু মাঝমাঠে রেখে রাশিদ এবং তার সাথে কিন্তু শুরু করবে সেক্ষেত্রে জিকসান এবং দুটো উইংয়ে একদিকে এডমন্ড, অপর দিকে মহেশকে শুরু করানো হবে এবং স্ট্রাইকার পজিশানে সেক্ষেত্রে ডিমির সঙ্গে ডেভিডকে জুড়ে দেওয়া যেতে পারে। এবং ইস্টবেঙ্গল যদি ভাবে যে আমরা কিন্তু 3-5-2 ফরমেশানে খেলবো, সেক্ষেত্রে গোলে গিল শুরু করবে, ডিফেন্স লাইনে কেভিন সিভিলে, আনোয়ার আলী এবং তার সাথে রায়নাকে রেখে 3 ডিফেন্সে ইস্টবেঙ্গল চলে যেতে পারে। মাঝ মাঠে 5 জন প্লেয়ার, সেক্ষেত্রে উইংয়ে একদিকে ভিষ্ণু, কিংবা সেখানে যদি শুরু করানো হয় সেখানে অনেক প্লেয়ার রয়েছে, সেখানে উইংয়ে আমি ভিষ্ণুকেই রাখছি, কারণ ভিষ্ণু অ্যাটাকে ভালো যেতে পারবে, ভিষ্ণু স্কিল রয়েছে। আর অপর দিকে কিন্তু সেখানে এডমন্ডকে ব্যবহার করা যাবে। মাঝ মাঠে কিন্তু তখন মহেশের সঙ্গে রাশিদ এবং ওখানে জিকসান রয়েছে, সৌভিক রয়েছে, তাদের ব্যবহার করা যেতে পারে এবং আপফ্রন্টে জোড়া স্ট্রাইকার হিসাবে ডেভিড এবং সেখানে কিন্তু ডিমিকে শুরু করানো হবে। পরবর্তী সময় বাদবাকি প্লেয়ারদেরও ব্যবহার করানো যাবে। যদি এই রকম কোচ ভাবে তাহলে কিন্তু অবশ্যই ভালো, এবং যদি কোচ ভাবে যে কোনো দরকার নেই, আমি আগে এই সেমিফাইনাল জিতবো তারপর ফাইনালের কথা ভাববো, সেখানে কোনো প্লেয়ার রইলো কি কোনো প্লেয়ার রইলো না সেটা না ভেবে যদি যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সল বা মিগুয়েলকে একসাথেই খেলিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সল, মিগুয়েল সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাদের একটু যদি বাঁচিয়ে খেলানো যায়
সেটা অনেক ভালো হবে। কারণ তোমাদের মনে থাকবে 2023 সালে যেটা ফাইনাল ম্যাচ হয়েছিল, সেখানে কাট সমস্যার কারণে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে সৌভিক চক্রবর্তী খুব সম্ভবত খেলতে পারেনি। সৌভিক যেভাবে মাঝমাঠটাকে কন্ট্রোল করছিল, সেই কন্ট্রোলটা ইস্টবেঙ্গল হারায় এবং তোমরা দেখেইছিলে সেখানে কিন্তু ডার্বি জিতে মোহনবাগান তারা কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই জিনিসগুলোও কিন্তু কোচের মাথায় রাখা দরকার রয়েছে। তো ওভারঅল কিন্তু মোটামুটি ডিপলি আলোচনা করে দিলাম, তোমরা বুঝতে পারছো। তোমরা তোমাদের মতামত জানিও যে ইস্টবেঙ্গলের ঠিক কী পরিকল্পনায় যাওয়া উচিত, বেস্ট প্লেইং 11 কীরকম হওয়া উচিত, তোমরাও কিন্তু তোমাদের মতামত জানাতে পারো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।